চিন্তায় আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলাম। ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। এভাবে 2 সপ্তাহ যাওয়ার পর সেই চেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, আরিফ। হুম। কোথায় ছিলে তুমি এতদিন? কতবার ফোন করেছি, তোমায় দেখেছো? টেনশনে আমার খাওয়া ঘুম সব উঠে গেছে, অসুস্থ হয়ে গেছি আমি। তুমি কেন এমনটা করলে? তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ফোন করে একবার বলতে পারতে, তাহলে এতটা টেনশন হতো না। আমাকে নিয়ে শুধু শুধু তোমাকে টেনশন করতে কে বলেছে? আমি শুধু শুধু টেনশন করছি? হ্যাঁ, শুধু শুধুই টেনশন করছো। ফোন দিইনি বলে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়তে হবে? আমি তো আর মরে যাইনি, মরলে অবশ্যই খবর পেতে। কেন করো তুমি এমন? কেন করি সেটা তুমি বোঝো না? না, বুঝি না। সত্যি কি বোঝো না? জানি না। আরে প্লিজ, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। আমি সহ্য করতে পারি না, অনেক কষ্ট হয় আমার। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। তুমি ছাড়া আমার বাঁচা অসম্ভব হয়ে পড়ছে। এই অসম্ভবকেই সম্ভব করতে হবে। কেন আরিফ, আমরা কি একসাথে বাঁচতে পারি না? সেটা সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুমি ভালো করেই জানো। আরিফ, সত্যি করে একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার মনে কিছুই নেই? আছে। ইউ আর গুড ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড, আর কিছু না? আর কিছু থাকলেও সেটা এখানেই মাটি চাপা দিতে হবে। যা সম্ভব নয় সেটাকে মনে জায়গা দিয়ে আর কষ্ট বাড়াতে পারবো না। সব কিছু এখানেই মাটি চাপা দিয়ে দিলেই কি কষ্ট কমে যাবে? না, তবে আর এগোতে চাই না। চলো না আরিফ, আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাই। পালিয়ে গেলেই বা কোথায় যাব? আর তুমি কি ভাবছো আমরা পালিয়ে গেলে কিছুদিন পর সবাই আমাদের মেনে নেবে? না, কখনোই সেটা হবে না। বরং আমাদের জন্য আমাদের পরিবারের লোকজন কষ্ট পাবে। তোমার বোন, মানে আমার কাকিমা, উনি আমাকে কতটা ভালোবাসেন জানো? আমি তার ভালোবাসার পরিবর্তে তাকে এত বড় কষ্ট দিতে পারবো না। তুমি কি চাও তোমার জন্য তোমার বোনের সংসারে অশান্তি হোক, আমাদের জন্য তার জীবনে অন্ধকার নেমে আসুক? না আরিফ, আমি এটা চাই না। কিন্তু তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। বাঁচতে হবে নিজেদের জন্য না, আমাদের পরিবারের জন্য হলেও আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না আরিফ, এমনটা বলো না যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। সে আমি সারা জীবন তোমাকে ছাড়া কিভাবে থাকবো? থাকতে হবে। শুধু নিজেদের কথা ভাবলেই চলবে না, আমাদের পরিবারের কথাও ভাবতে হবে। আমার বাবা, মানে যে আমাকে রাস্তার ধারে পেয়ে কোনো কিছু না ভেবে বুকে জড়িয়ে নিয়েছিল পরম আদরে, আমি কিভাবে সেই বাবাকে কষ্ট দিতে পারি বলো? আমি যদি এমনটা করি তাহলে আর কখনো কোনো বাবা কোনো অসহায় শিশুকে আশ্রয় দেবে না। আমার দিকে মানুষ আঙুল তুলে দেখিয়ে বলবে, ওই যে কুড়িয়ে পাওয়া ছেলে কেমন বেঈমান হয়। আমি পারবো না তাদের সাথে বেঈমানি করতে। আমাকে মাফ করে দিও প্লিজ। চলেই যখন যাবে তাহলে কেন জীবনে এসেছিলে? তখন বুঝিনি বন্ধুত্ব ভালোবাসার রূপ নেবে। প্লিজ আরিফ, আরেকবার ভেবে দেখো, আমাদের ভালোবাসা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কে বলেছে ভালোবাসা শেষ হয়ে যাবে? ভালোবাসাটা আজীবন রয়েই যাবে। শুধু দুটো শরীরের মিল হবে না, আত্মার মিল তো আমাদের রয়েই গেছে। আমি পারবো না আরিফ তোমাকে ছাড়া থাকতে। এই কষ্ট যে সহ্য করার মতো না, সহ্য করতে হবে। দেখো না আমি কিভাবে সহ্য করে যাচ্ছি। এই 2 সপ্তাহ তোমার সাথে কথা না বলে থাকতে যে কতটা কষ্ট হয়েছে সেটা তোমাকে বোঝাতে পারবো না। শেষবারের মতো একটা কথা বলবো, রাখবে? কি বলো? তুমি রিহানকে বিয়ে করে নাও। রিহানকে বিয়ে করলে আর কিছু হোক না হোক তোমাকে মাঝে মাঝে দেখতে পারবো তো, এটুকু নিয়েই না হয় বেঁচে থাকবো। কোন রিহান? যে পরিবার গত সপ্তাহে তোমাকে দেখতে এসেছিল, আজকে বিকালেও আবার যাবে। যে ছেলেকে তোমার দুলাভাই পছন্দ করেছেন। রিহান ছেলেটা ভালো, ভালো চাকরি করে। ওর বাড়ি আমাদের বাড়ির পাশেই, সম্পর্কে আমার কাকা হয়। আর সব থেকে বড় কথা, রিহান আর আমি খুব ভালো বন্ধু। অনুরোধ রইল তোমার কাছে, এই বিয়েতে মত দাও। এই বলে আরিফ ফোন রেখে দিল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ইস, কি কষ্ট! বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। সব কিছু কেমন অন্ধকার লাগছে। আরিফের কথা মতো সত্যিই বিকেলে আমাকে দেখতে আসলো। আমি যখন মায়ের মুখে শুনলাম এরা আপুদের বাড়ির কাছের লোক, ওদের আশেপাশের আত্মীয়, তখন বুঝে নিলাম এরাই রিহানের পরিবার।
এইবার আর আপত্তি করলাম না, বিয়েতে মত দিয়ে দিলাম। ওনারা আমাকে আংটি পরিয়ে দিয়ে গেলেন। শুনছি ছেলে নাকি 6 মাস পরে ডিপার্টমেন্ট থেকে বিয়ের অনুমতি পাবে, তখন আমাকে বউ করে ঘরে তুলে নিয়ে যাবেন। রিহানের পরিবার আমাকে জিজ্ঞেস করলো আমার এই বিয়েতে কোনো আপত্তি আছে কিনা। আমি মাথা নাড়িয়ে না করলাম। আপত্তি থাকলেই কি আমি তাদের সেটা বলতে যাব? আরিফ যখন চেয়েছে আমি বিয়েটা করি, তাহলে সেটাই হোক। আর আমিও ভেবে দেখলাম একেবারে দূরে যাওয়ার চেয়ে যদি আরিফের কাছাকাছি থাকতে পারি, তাহলে তো কখনো না কখনো আরিফকে দেখতে পারবো। রিহানকে বিয়ে না করলেও কাউকে না কাউকে তো বিয়ে করতেই হতো, তাই আরিফের পছন্দ মতোই করলাম। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা যে কতটা কষ্টের কিভাবে বোঝাবো। মাঝে মাঝে যখন খুব কষ্ট হতো আরিফকে ফোন দিয়ে কান্না করতাম। আরিফ আমাকে বোঝাতো আর বলতো যখন খুব বেশি কষ্ট লাগবে তখন আমাকে না, রিহানকে ফোন দেবে। ওর সাথে যখন সারাটা জীবন কাটাবে, তাই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। আমার সাথে কথা বললে তোমার কষ্ট বাড়বে বই কি কমবে না। তাই এখন আর আরিফকে ফোন দিই না। খুব কষ্ট হলে চিৎকার করে কাঁদি, তবু আরিফকে ডিস্টার্ব করি না। রিহান প্রতিদিন 4 থেকে 5 বার ফোন দেয় আমার কাছে, কথা বলি। মন চায় না কথা বলতে, তবুও বলি। রিহান বলে বিয়ের যখন 6 মাস দেরি আছে, তাহলে এই 6 মাস প্রেম করে নি। আমিও হু হু করে যাই। রিহান ভাবে আমি সত্যিই হয়তো ওর সাথে প্রেম করছি। লজ্জা পাই বলে বেশি কথা বলি না, কিন্তু আমার মনের ক্ষতটা ও কখনোই বুঝতে পারবে না, বুঝতে দেবও না আমি। এভাবে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসলো। অবশেষে বিয়ে সম্পন্ন হয়ে গেল। আর বিয়ের দিন কবুল বলার সময় আরিফ কিনা আমাকে কবুল বলতে নিষেধ করছে। কি হাস্যকর না ব্যাপারটা। দরজার অপর পাশে আপুর কণ্ঠে ভাবনা থেকে ফিরে আসলাম। আপু আমাকে ধমকাচ্ছে। কি হয়েছে তোর? কাল থেকে কতগুলো আজব কাণ্ড করে যাচ্ছিস। 1.5 ঘন্টা ধরে ওয়াশরুমে কি করছিস তুই? আমি চিঠিটা লুকিয়ে ফেললাম, তারপর দরজা খুলে বললাম কিছু না। এই বলে ঘরে চিৎকার করে কাঁদতে লাগলাম। বিয়ের পর দিন সকালে আমাকে এভাবে কাঁদতে দেখে অনেকেই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছে না, কিন্তু আমারও তো কিছু করার নেই। অপেক্ষায় আছি সন্ধ্যা 7টার জন্য। আরিফ আমাকে কেন বাগানে দেখা করতে বলল সেটা জানতে হবে। সন্ধ্যা 7টায় দেখা করার কথা থাকলেও এখন বাজে 7:30। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আমি আরিফকে দেখতে না পেলেও ও আমাকে দেখেই জিজ্ঞেস করলো এত দেরি করলে কেন? সবাইকে লুকিয়ে যে আসতে পেরেছি এটাই বেশি। ওকে, এখন চলো। কোথায়? সেটা তো তোমাকে সকালে চিঠিতে জানিয়েছি। কি বলছো তুমি আবোল তাবোল? তুমি তো কাগজটায় শুধু একটা নাম্বার লিখে দিয়েছিলে আর জরুরিভাবে ফোন করতে বলেছিলে। ওইটা তো আমি পরে নিজে তোমাকে দিয়েছি, কিন্তু এর আগে তোমার জায়ের ছেলে রাহাতের কাছে যে চিঠিটা দিয়েছি ওটা কি তুমি এখনো পড়ে দেখোনি? কিভাবে পড়বো? ওটা তো আমি হাতেই পাইনি। কি বলছো এসব? আচ্ছা আরিফ, চিঠিটা অন্য কারো হাতে চলে যায়নি তো? আর তুমি কেন একটা 6 বছরের বাচ্চার হাতে চিঠি দিতে গেলে? ও তো আমাকে ঠিকমতো চেনেও না। আমি তো রাহাতকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি নতুন বউয়ের হাতেই দিতে। চিঠিটা যদি অন্য কারো হাতে পড়ে যায় বুঝতে পারছো কি হবে? কি আর হবে, আমরা চলে যাওয়ার পর এমনিতেই সবাই সবকিছু জেনে যাবে। দেরি না করে এখন তাড়াতাড়ি চলো। কি জেনে যাবে সবাই? আমাদের পালিয়ে যাওয়ার কথা। পালিয়ে যাব মানে আমরা এখন ঢাকায় পালিয়ে যাব। ঢাকায় যাওয়ার পর তুমি রিহানকে ডিভোর্স দেবে, তারপর আমরা বিয়ে করে নেব। আর ইউ ম্যাড আরিফ? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, খুব ভালো করেই। আমি যখন পালাতে চেয়েছিলাম তখন তো তুমি পালাওনি, বরং আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। তখন বুঝতে পারিনি তোমাকে অন্য কারোর পাশে দেখে আমার এতটা কষ্ট হবে। এখন তাড়াতাড়ি চলো, একটু পরেই হয়তো সবাই তোমাকে খোঁজাখুঁজি শুরু করে দেবে। যদি বলি আমি তোমার সাথে কোথাও যাব না, তাহলে? আমি জানি তুমি এটা কখনোই বলবে না। কিভাবে জানলে? আমার প্রতি তোমার ভালোবাসা থেকে জেনেছি। আর একদিন তুমিই বলেছিলে তোমাকে নিয়ে পালাতে। ওই একদিন আর আজকের দিন কি এক হলো? হয়তো এক না, কিন্তু আমরা নিরুপায়। আর রিহানের সাথে বিয়েতে তোমাকে রাজি করার জন্য কাকিমা আমাকে বলেছিল। কাকিমার কথা রাখতেই আমি সেদিন তোমাকে ওইসব বলেছিলাম।
তাহলে আজ কেন তোমার কাকিমার কথার খেলাপ করছো? শোনো আরিফ, সেদিন আমরা আলাদা হয়েছিলাম দুটো পরিবারের কথা ভেবে। তুমি তোমার পরিবারের কথা ভেবেছো, আমাকেও ভাবতে বাধ্য করেছো। কিন্তু এখন আমরা দুটো পরিবারের সীমাবদ্ধ নেই। আমি এখন অন্য আরেকটা পরিবারের সাথে জড়িয়ে গেছি। এখন আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি এবং কালকে ওই মানুষটার সাথে রাতও কাটিয়েছি। তুমি পারবে একজনের সাথে রাত কাটানো মেয়েটার সাথে সংসার করতে? আই ডোন্ট কেয়ার, আমার ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অন্য কারো সাথে সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। সেদিন ভেবেছিলাম রিহানের সাথে বিয়ে হলে মাঝে মাঝে তোমাকে দেখতে তো পাবো, কিন্তু বুঝতে পারিনি ওর সাথে তোমাকে দেখে আমার এতটা কষ্ট হবে। তাহলে বুঝতে পেরেছো কেমন কষ্ট হয়? খুব ভালো করেই বুঝতে পেরেছি। আফসোস, বুঝেছো কিন্তু অনেক দেরিতে। এখনো দেরি হয়নি। চলো আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, খুঁজে পাবে না। সেটা তো আর সম্ভব না। কেন সম্ভব না? বলতে পারো আমাদের পাওয়া না পাওয়ার মধ্যে রিহানের দোষটা কোথায়? আমাদের কি কোনো অধিকার আছে ওকে কষ্ট দেওয়ার? তাহলে কি তুমি আমার সাথে যাবে না? না। তাহলে ধরে নেব আমার প্রতি তোমার ভালোবাসার স্রেফ অভিনয়। তোমার যা খুশি ভাবতে পারো, আমি তোমার ভাবনায় বাধা হব না। আগে ফ্রেন্ডদের কাছে শুনতাম মেয়েরা বেঈমান, আজ নিজেই প্রমাণ পেলাম। আজ তোমার কাছে আমি ভালো হতে গেলে আমি নিজের পরিবারের কাছে বেঈমান হয়ে যাব, শ্বশুর বাড়ির মানুষের কাছে বেঈমান হব, নিজের স্বামীর কাছে বেঈমান হব। এত মানুষের কাছে বেঈমান হওয়ার চেয়ে তোমার কাছেই না হয় বেঈমান হয়েই থাকলাম। বুঝলাম, বেঈমানরা তোমার মতোই হয়, নিজের সুখের জন্য আরেকজনকে কষ্ট দিতে দুইবার ভাবে না। হতে পারি আমি বেঈমান, কিন্তু ভুলে যেও না তুমিও কিন্তু কম না। তুমি না বলো রিহান তোমার অনেক ভালো বন্ধু, বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছো, এটাকে কি বলে? তুমি তোমার বন্ধুত্বের সাথে বেঈমানি করছো না? ভালোবাসলে সব করা যায়। হ্যাঁ, ভালোবাসলে সব করা যায় বলেই তোমার কথায় বিয়েটা করেছি। এরপরেও যদি তুমি আমাকে বেঈমান উপাধি দাও, আমার কিছুই করার নেই। ভালো থেকো। আরিফকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চিরদিনের জন্য আরিফের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে আসলাম। বাড়িতে আসতেই মা বলল, কোথায় গিয়েছিলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। রিহান বারবার তোর কথা জিজ্ঞেস করছে। গাড়ি আসছে, রেডি হয়ে নে। আমি ঘরে গিয়ে বললাম জেঠির সাথে দেখা করতে গিয়েছিলাম। মাও আমার সাথে সাথে ঘরে এসে বিছানার পাশে এসে বসলো। এত রাতে তোর জেঠির সাথে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল? নতুন বিয়ে হয়েছে, শুনেছি 18 মাস পর্যন্ত নাকি বিয়ের গন্ধ গায়ে লেগে থাকে, আর ওই সময়গুলো শয়তান পিছু নাই, তাই যখন যেখানে খুশি যাওয়া যাবে না। আর এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গিয়ে যদি এমন করিস তাহলে তারা কি বলবে? আমি মায়ের পাশে বসলাম। মা, অবশেষে আমাকে বাড়ি থেকে বের করেই ছাড়লে। বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা ডেসক্রিপশন বক্স আর এই ভিডিওর প্রথম কমেন্টেও পরবর্তী পর্ব ও পূর্ববর্তী পর্বের লিঙ্ক দেয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।